প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। সৈকত স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের অনেক ভালোবাসা। আমি এর আগের ভিডিওতে অবরোহণ, আরোহণ ও পর্যায় আলোচনা করেছিলাম। সেখানে আমার ভৌমজল আলোচনা করার কথা ছিল, কিন্তু সেখানে আমি পারিনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছিল এবং একটি ভিডিওর মধ্যে সেটা পসিবল হয়নি আলোচনা করা। তো আমি তোমাদের বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে ভৌমজল আলোচনা করব। তো সেই মতো আজ আমি ভৌমজল সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের টপিক তাহলে কি? ভৌমজল। তোমরা ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। আশা করি ভৌমজল সম্পর্কে বা ভৌমজল সম্বন্ধে আজকের পর থেকে তোমাদের আর কোনো ডাউট বা সমস্যা থাকবে না এই ভিডিও দেখার পর থেকে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ভৌমজল, তোমরা আগেও শুনেছো ভৌমজল কাকে বলে বা ভৌমজল কি। যদি সংক্ষেপে বলি তাহলে ভৌমজল হচ্ছে মাটির নিচে যে জল সঞ্চিত থাকে, যেটা আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি। শুধু পানীয় জল নয়, সেটাকে আমরা বহুবিধ কাজেও ব্যবহার করি। তো মাটির নিচে সেই সঞ্চিত জলকেই আমরা বলি ভৌমজল। কেমন? এটা তোমরা সবাই জানো। এবার যদি বলি সংজ্ঞা লিখতে বা যদি পরীক্ষায় আসে যে ভৌমজল কাকে বলে, তাহলে কিভাবে লিখবে? আমার এখানে কিন্তু আমরা এখানে ওপরে আমি দিয়ে দেব যে ভৌমজলের সংজ্ঞাটা তোমরা ওখান থেকে লিখবে। আমি তবু বলে দিচ্ছি যে ভৌমজলের যে সংজ্ঞা বা সংজ্ঞায় আমরা ভৌমজলকে কিভাবে লিখব। এইভাবে লিখবো যে ভূপৃষ্ঠের নিচে অপ্রবেশ্য স্তরের উপর, এটা হচ্ছে একটা অপ্রবেশ্য স্তর, যেটার নিচে যেটাকে ভেদ করে জল আর কিন্তু যেতে পারে না। এই অপ্রবেশ্য বা কঠিন শিলার উপরই মূলত জলটা কিন্তু সঞ্চিত থাকে। তাহলে আমরা সংজ্ঞা এইভাবে বলতে পারি যে ভূপৃষ্ঠের নিচে এবং অপ্রবেশ্য স্তর বা কঠিন শিলার উপরে যে জল মাটির কণা বা মাটির যে রন্ধ্র এবং শিলারন্ধ্রের মাঝে সঞ্চিত থাকে, সেই জলকেই আমরা বলি ভৌমজল। এইভাবে তোমরা সংজ্ঞায় লিখবে। তাহলে ভৌমজল কাকে বলে বা ভৌমজল কি, সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি। এবার আমরা ভৌমজলের প্রকারভেদে যাব। তো মনে রাখবে যে উৎপত্তি অনুসারে ভৌমজলকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 6 ভাগে। এবার সেই ভাগগুলো কি কি? মনে রাখবে, প্রথমে 1 নম্বর হচ্ছে আবহিক জল, 2 নম্বর সহজাত জল, 3 নম্বর উৎসন্দ জল, 4 হচ্ছে মহাসাগরীয় জল, 5 ঘনীভূত জল, আর 6 হচ্ছে শিলা রূপান্তরের জল। তা এই গেল ভৌমজলের প্রকারভেদ। আমরা এই 6 ভাগের থেকে 3টি ভাগ একটু সংক্ষেপে জেনে নিব, কারণ এই 3টি ভাগ থেকে পরীক্ষায় এর আগে অনেকবার এসেছে কোশ্চেন। তাহলে প্রথমে জানবো যে আবহিক জল কাকে বলে। আবহিক জল কাকে বলে এই সঙ্গে আমরা এভাবে বলতে পারি, তোমরা মনে রাখবে যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের জল বা হিমবাহ গলনের ফলে যে জল সৃষ্টি হয়, সেই জল যখন ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই সময় অভিকর্ষের টানে সেই জল কি হয়, মাটির নিচেই অভিকর্ষের টানে, যখন বৃষ্টি হচ্ছে সেই জল কি হচ্ছে, অভিকর্ষের টানে মাটির নিচে চলে যাচ্ছে এবং গিয়ে সেখানে অপ্রবেশ্য স্তরের উপরে জমা হচ্ছে। তাহলে সেই জলটাকেই বলা হয় আবহিক জল। তাহলে বলতে গেলে এটা মানে সংক্ষেপে আমরা এইভাবেই বলতে পারি, আবহিক জল হচ্ছে মূলত বৃষ্টিপাত বা হিমবাহ গলনের ফলেই সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব যে সহজাত জল কাকে বলে। মনে রাখবে, যখন পাললিক শিলা, সমুদ্রে যখন পাললিক শিলার সৃষ্টি হয়, সেই পাললিক শিলা সৃষ্টির সময় পাললিক শিলার স্তরে স্তরে জল জমে যায়, সেই জলটাকেই বলা হয় তোমার সহজাত জল। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম আবহিক জল, তারপর আলোচনা করলাম সহজাত জল। এইবার আমরা আলোচনা করব উৎসন্দ জল কাকে বলে। দেখো, উৎসন্দ জলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ম্যাগমীয় জল। কেন এমন নাম হলো বা কেন উৎসন্দ জল কাকে বলে সেটা একটু জেনে নিই। যখন মানে অগ্নুৎপাত হয়, ঠিক আছে, বা যে ম্যাগমা যখন উদগীরণ হয়, তো সেই ম্যাগমার মধ্যে জল থাকে জলীয় বাষ্পরূপে। ম্যাগমার মধ্যে জলীয় বাষ্পরূপে কিন্তু জলটা থাকে। হ্যাঁ, সেই জলীয় বাষ্প কি হয়, সরাসরি জলে পরিণত হয়। ম্যাগমার মধ্যে যেই জলীয় বাষ্প থাকে সেটা সরাসরি জলে পরিণত হয় এবং জলে পরিণত হয়ে ভূগর্ভে শিলাস্তরের মধ্যে অবস্থান করে। সেটাকে বলা হয়
তোমার ম্যাগনীয় জল বা উৎসন্দ জল। তাহলে এই 3 রকম জল যে আমি বললাম, কি কি? সহজাত জল, আবহিক জল আর একটা উৎসন্দ জল। এই 3টে কিন্তু 1 নম্বরে পরীক্ষায় এর আগেও আসছে। তো তোমরা এই 3টে ভালো মতো পড়বে। আর আমি ওই যে বাকি যে 3টি রয়েছে ওটা নিয়ে আমি আলোচনা করলাম না। তাহলে এখানে আমরা দেখলাম ভৌমজলকে উৎপত্তি অনুসারে একে 6 ভাগে ভাগ করা যায়। কি কি? 1 নম্বর আবহিক জল, 2 নম্বর হচ্ছে তোমার সহজাত জল, 3 নম্বর হচ্ছে তোমার উৎসন্দ জল বা ম্যাগনীয় জল, 4 হচ্ছে মহাসাগরীয় জল, 5 হচ্ছে শিলা রূপান্তরের জল, আর 6 ঘনীভূত জল। এখন আমরা আলোচনা করব ভৌমজলের নিয়ন্ত্রক নিয়ে। প্রথমে বুঝতে হবে যে ভৌমজলের নিয়ন্ত্রক কি বা কাকে বলে। দেখো, ভূ অভ্যন্তরে ভৌমজলের সঞ্চয় এটা কতগুলি বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা প্রভাবিত হয়। এইবার যেই সমস্ত বিষয়ের দ্বারা ভূ অভ্যন্তরে ভৌমজলের সঞ্চয় নিয়ন্ত্রিত হয় সেই বিষয়গুলিকেই বলা হয় ভৌমজলের নিয়ন্ত্রক। বোঝা গেল? এইবার জানবো যে এই যে বিষয়গুলো নিয়ন্ত্রক কোন কোনগুলো। দেখো, 1 নম্বর হচ্ছে ভূমিরূপের ঢাল। এইবার ভূমিরূপের ঢাল, এই যে ভূমিরূপের একটা ভূমিরূপ, এবার এই ঢালটা হচ্ছে খাড়া ঢাল। এবার ভূমিরূপের ঢাল যদি খাড়া হয় তাহলে সেই ক্ষেত্রে হয় কি, যখন বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের জলটা হচ্ছে কি গড়িয়ে নিচের দিকে চলে যায়। কেমন? তো বৃষ্টিপাতের জল কিন্তু এটা সুযোগই পায় না নিচে যাওয়ার। এবার বৃষ্টিপাতের জল যদি নিচে না যায়, ভূ অভ্যন্তরে না যায়, তাহলে তো জল সঞ্চিত হবেই না। তো এই কারণে যদি ভূমিরূপের ঢাল খাড়া হয় তবে জল দাঁড়াতে পারে না, জল গড়িয়ে নিচের দিকে চলে যায়। এইবার ধরো ভূমিরূপটা কি হয়, সমতল প্রকৃতির। এবার ভূমিরূপ যদি আমার সমতল প্রকৃতির ভূমিরূপ হয় সেই ক্ষেত্রে কি হয়, যখন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের জল কিন্তু অনেকটা সময় পায় নিচে যাওয়ার জন্য বা ভূ অভ্যন্তরে যাওয়ার জন্য অনেকটা সময় পায়। তাহলে সেক্ষেত্রে যেখানে ঢাল আমার কম হবে বা ঢাল হচ্ছে প্রায় সমতল প্রকৃতির ঢাল হবে, সেখানে খুব সহজেই ভৌম জলভাণ্ডার গড়ে উঠবে। এটা হচ্ছে তোমার 1 নম্বর নিয়ন্ত্রক, হচ্ছে ঢাল। এইবার 2 নম্বর নিয়ন্ত্রক কি হবে? দেখো, বৃষ্টিপাতের স্থায়িত্ব। এবার বৃষ্টিপাতের স্থায়িত্ব মানে বৃষ্টিপাতের সময়কাল। বৃষ্টিপাতটা কতক্ষণ ধরে হবে? বৃষ্টিপাত 1 ঘন্টা ধরে হবে, না আধা ঘন্টা, না 2 ঘন্টা, না 3 ঘন্টা? এই যে বৃষ্টিপাত কতটা সময় ধরে হচ্ছে, এটা হচ্ছে বৃষ্টিপাতের স্থায়িত্ব। এবার সাপোজ তোমার ভাবো যেখানে বৃষ্টিপাত খুব বেশি হবে, যেখানে বৃষ্টিপাত খুব বেশি হচ্ছে সেখানে কিন্তু মানে ভৌম জলের পরিমাণও কিন্তু স্বাভাবিকভাবেই বাড়বে। কারণ ওখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, জল নিচের দিকে চলে যাবে, অনেক জল নিচের দিকে চলে যাবে, ভূ অভ্যন্তরে চলে যাবে। তাহলে সেখানে ভৌম জলভাণ্ডার অনেকটা গড়ে উঠবে। এটা গেল। এবার যেখানে বৃষ্টিপাত খুব কম হয়, ঠিক আছে, বৃষ্টিপাত আধা ঘন্টা হলো বা 15-20 মিনিট হলো বা 1 ঘন্টা হলো, সেই ক্ষেত্রে কি হয়, মানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, ভৌম জলের সঞ্চয়টাও কিন্তু সেখানে কম হবে। বুঝতে পারলে তো? এইবার দেখো, তার মানে 1 নম্বর নিয়ন্ত্রক গেল ভূমিরূপের ঢাল, 2 নম্বর নিয়ন্ত্রক কি গেল বৃষ্টিপাতের স্থায়িত্ব। এবার 3 নম্বর নিয়ন্ত্রক হচ্ছে শিলার সছিদ্রতা, প্রবেশতা। শিলার মধ্যে বা মৃত্তিকার স্তরের মধ্যে ছিদ্র থাকে। এবার যদি শিলা রন্ধ্র বা তোমার শিলার যদি অপ্রবেশ্য শিলা হয় সেক্ষেত্রে কিন্তু জল তোমার নিচে যাওয়ার সুযোগ পাবে না। যদি শিলা যদি তোমার কঠিন শিলা হয় বা শিলাতে যদি রন্ধ্র বা ছিদ্র কম থাকে বা মাটির স্তরে ছিদ্র যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু ভৌমজল কিন্তু মাটির অভ্যন্তরে যাওয়ার সুযোগ কিন্তু খুব কম পায়। তাহলে সেক্ষেত্রে যেখানে অপ্রবেশ্য শিলায় গঠিত স্তর দেখা যায় বা তোমার মাটি অপ্রবেশ্য মানে মাটিতে তোমার সছিদ্রতা বা ছিদ্র বা রন্ধ্র কম থাকে সেক্ষেত্রে কিন্তু ভৌমজলের পরিমাণ বা ভৌম জলভাণ্ডার সেখানে কিন্তু খুব কমই গড়ে ওঠে বা গড়ে ওঠে না বললেও কিন্তু চলে। এইবার যেখানে শিলা প্রবেশ্য, মাটিতে মানে মাটির যে রন্ধ্র সে তার পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে বৃষ্টিপাতের জল খুব সহজেই ভূ অভ্যন্তরে চলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু একটি ভৌম জলস্তর গড়ে তোলে। বুঝতে পারলে তো? এটা গেল 3 নম্বর পয়েন্ট। এবার 4 নম্বর দেখি। 4 নম্বরে আমরা বলতে পারি যে উদ্ভিদ আবরণ। দেখো, ভূমির উপর যদি উদ্ভিদের আবরণ থাকে তাহলে কি হয়, উদ্ভিদের আবরণ থাকলে বৃষ্টিপাতের জল যে গড়িয়ে যায় সেই বা প্রবাহ হয়, সেই প্রবাহ উপর কিন্তু বা প্রবাহকে উদ্ভিদের আবরণ কিন্তু বাধার সৃষ্টি করে। এর ফলে বাধা দেওয়ার ফলে কি হয়, একটু সময় পায়, বৃষ্টির জলটা মাটির নিচে যাওয়ার সময় পেয়ে যায়। তো সেই ক্ষেত্রেও তোমার যেখানে উদ্ভিদের একটা আবরণ থাকে সেখানে কিন্তু ভৌম জলভাণ্ডার খুব ভালো করে ওঠে। তাহলে এই যে গেল, এই কটা গেল ভৌমজলের নিয়ন্ত্রক। তো তোমরা বুঝতে পারলে আশা করি। এইবার একটা খুব ইম্পর্টেন্ট আমরা বিষয় ঢুকবো, সেটা হচ্ছে ভৌম জলস্তর। আমি একটু মুছলাম, হ্যাঁ।
দেখো, ভৌম জলস্তর এখানে আমরা বলতে পারি যে এরকম যে ভূ অভ্যন্তরে ভৌমজলের সঞ্চয়ের উপর ভিত্তি করে, ভূ অভ্যন্তরে মানে মাটির নিচে ভৌমজলের সঞ্চয়ের উপর ভিত্তি করে এইখানে দুটি স্তর আমরা দেখতে পারি। ঠিক আছে, দু রকম আমরা ভৌমজল স্তর দেখতে পারি। কি কি আমি একটু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, আমার স্ক্রিনেও ছবি থাকবে, তোমরা একটু ভালো মতো কিন্তু দেখবে, মন দিয়ে দেখো আর বুঝো। হ্যাঁ, এই নিচেরটা হচ্ছে অপ্রবেশ্য স্তর বা কঠিন শিলা। মূলত আমি কি বলছিলাম আগে, যে এই স্তরের উপরেই কিন্তু জল জমা হয়। তাহলে এখানে আমরা দু প্রকার স্তর দেখতে পাই, এটাকে ধরবো না কিন্তু, এটাকে বাদ। ঠিক আছে, নিচের যে অপ্রবেশ্য স্তর এটা কিন্তু বাদ। মূলত ভৌম জলস্তর দু প্রকার, এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর। এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। বুঝতে পারলে? এইবার প্রথমে আগে দুটো ভাগের নাম জেনে নিই। এই যে উপরের স্তরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে 1 নম্বর স্তর, এটাকে বলা হয় অসম্পৃক্ত স্তর। কি স্তর? অসম্পৃক্ত। আর নিচের যে স্তরটা রয়েছে, নিচে এই স্তরটা 2 নম্বর স্তরটা, এটাকে বলি আমরা সম্পৃক্ত স্তর। বুঝতে পারলে? তাহলে ভৌমজল স্তর কয় প্রকার? মূলত 2 প্রকার, একটা অসম্পৃক্ত স্তর আর নিচেরটা সম্পৃক্ত স্তর। এইবার আমরা জেনে নিই, দেখো সম্পৃক্ত স্তর বা আগে অসম্পৃক্ত স্তর জেনে নিই। অসম্পৃক্ত স্তর কাকে বলে? যে এটা হচ্ছে এমন একটি স্তর, এটা একটি এমন একটি স্তর যেটা কি হয়, যেখানে কিন্তু জল জমা হয় না। কেমন? এর এর মাঝখান দিয়ে তোমার জল যাবে, কিন্তু জল এই স্তরে জমা হবে না। তো এটি হচ্ছে অসম্পৃক্ত স্তর। তাহলে আমরা জানলাম অসম্পৃক্ত স্তরে জল জমা থাকবে না। আর 2 নম্বর স্তর কোনটি? এটি হচ্ছে সেই প্রবেশ্য স্তর যার মধ্যে ভৌম জলভাণ্ডার গড়ে ওঠে। তাহলে 2 নম্বর হচ্ছে এটি এমন একটি প্রবেশ্য স্তর যার মধ্যে ভৌম জলভাণ্ডার গড়ে ওঠে। এটি হচ্ছে সবসময় সম্পৃক্ত থাকে, তাই এটিকে বলা হয় সম্পৃক্ত স্তর। বুঝতে পারলে তোমরা? তাহলে ভৌমজল স্তর কয় প্রকার? 2 প্রকার। কি কি? অসম্পৃক্ত স্তর আর একটা হচ্ছে সম্পৃক্ত স্তর। এই যে অসম্পৃক্ত স্তর, 1 নম্বর অসম্পৃক্ত স্তর, এটিকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। আমি এটাকে ভাগ করছি। দেখো, তাহলে 3টা স্তর দেখতে পাচ্ছি। অসম্পৃক্ত স্তরকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কি কি? 1 নম্বর হচ্ছে যেটা সবার উপরে রয়েছে, এটা 1 নম্বর, এটাকে বলা হয় মৃত্তিকা জলস্তর। কি বলা হয়? মৃত্তিকা জলস্তর। 2 নম্বর যেটা আছে, এটাকে বলা হয় মধ্যবর্তী স্তর। কি বলা হয়? মধ্যবর্তী জলস্তর। আর 3 নম্বর যেটা আছে, 3 নম্বর, এটাকে বলা হয় কৈশিক স্তর। কেমন? তাহলে আমরা দেখলাম অসম্পৃক্ত স্তরকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? মৃত্তিকা জলস্তর, মধ্যবর্তী স্তর আর 3 নম্বর হচ্ছে কৈশিক স্তর। বুঝা গেল? ওকে। এখানে তোমাদেরকে আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস বলছি, তোমরা একটু মাথায় রাখবে। দেখো, তোমরা হয়তো পড়ে থাকবে ভাদস স্তর। ভাদস স্তর, তারপর ধরো ভাদস জল, ভাদস স্তর ও ভাদস জল তোমরা কিন্তু পড়ে থাকবে। বুঝতে পারলে? তাহলে দেখো, মূলত এই যে অসম্পৃক্ত যে স্তরটা রয়েছে, এই যে অসম্পৃক্ত স্তর, উপরের স্তরটা, এই অসম্পৃক্ত স্তরকেই মূলত বলা হয় ভাদস স্তর। ঠিক আছে? তো অসম্পৃক্ত স্তরের আরেক নাম কি? এটা হচ্ছে ভাদস স্তর। এবার এটাকে যে ভাদস স্তর বলা হচ্ছে, কেন বলা হচ্ছে মনে রাখবে, এটি একটি যে ল্যাটিন শব্দ, তোমার হচ্ছে ল্যাটিন শব্দ ভাদোদাস। ল্যাটিন শব্দ কি? ভাদোদাস, যার অর্থ হচ্ছে অগভীর। ল্যাটিন শব্দ ভাদোদাস, যার অর্থ হচ্ছে অগভীর। সেখান থেকে তোমার এই ভাদস স্তর কথাটি এসেছে বা ভাদস কথাটি এসেছে। কেমন? আবার দেখো, এই যে এই স্তরের মধ্যে, এই ভাদস স্তরের মধ্য দিয়ে যেই জলটা অভিকর্ষের টানে নিচে যায়, সেই জলটাকে বলা হয় ভাদস জল। যেহেতু ভাদস স্তরের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হচ্ছে বা জলটা যে অভিকর্ষটা নিচে চলে যাচ্ছে, এই জলকেই বলা হয় ভাদস জল।
কেমন? এবার আরেকটা ইম্পর্টেন্ট, সেটা তোমাদের সেটা বলি, একটু আমি মুছে নিই। তোমরা হয়তো শুনেছো ফ্রিয়েটিক স্তর। ফ্রিয়েটিক স্তর মূলত এই যে সম্পৃক্ত স্তর, এই যে সম্পৃক্ত স্তর, এটিকেই বলা হয় তোমার ফ্রিয়েটিক স্তর। তাহলে কেন এমন, এর নামকরণ মানে কেন এমন হলো? তো মনে রাখবে, এইটি ফ্রিয়েটিক যে শব্দটা, এটা তো ইংলিশ শব্দ আমরা জানি ফ্রিয়েটিক, ঠিক আছে? এটি হচ্ছে একটি গ্রিক শব্দ, গ্রিক শব্দ থেকে এসেছে ফ্রিয়েট, গ্রিক শব্দ ফ্রিয়েট থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার কূপ। ফ্রিয়েট থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কূপ। দেখো, আমরা মূলত এই যে স্তর, এখানে যেখানে ভৌমজল সঞ্চিত হচ্ছে, আমরা কি করি? কূপ বা নলকূপের মাধ্যমে আমরা একটা কূপ তৈরি করি, বা নলকূপের মাধ্যমে এই স্তর থেকে জল আমরা কি করি? সংগ্রহ করি। যেহেতু কূপ থেকে জল সংগ্রহ করা হচ্ছে, এই স্তর থেকে যেহেতু এই স্তর থেকে কূপ দিয়ে যেহেতু জল সঞ্চয় করা, মানে জল সংগ্রহ করা হচ্ছে, সেহেতু এই স্তরের নাম কিন্তু ফ্রিয়েটিক স্তর। মনে থাকবে, গ্রিক শব্দ ফ্রিয়েট থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কূপ। এই দুটো খুব ইম্পর্টেন্ট। কেমন? এখানে আরেকটা ইম্পর্টেন্ট, আরেকটা তোমার হচ্ছে শব্দ রয়েছে, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বলে দিই অ্যাকুইফার। অ্যাকুইফার। তাহলে এবার জানবো আমরা অ্যাকুইফার কি। দেখো, অ্যাকুইফার একটি ইংলিশ শব্দ, যেটা উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ অ্যাকুয়া মানে জল, ঠিক আছে, আর হচ্ছে তোমার ফেরো মানে বহনকারী বা বহন। তাহলে এই যে এই অ্যাকুইফার বলা হয় মূলত এই যে ভৌমজলের যে স্তর, যেটাকে আমরা ফ্রিয়েটিক স্তরও বলি, যেটাকে আমরা সম্পৃক্ত স্তরও বলি, এটাই মূলত হচ্ছে অ্যাকুইফার। কেমন? তো অ্যাকুইফার যদি বলে কাকে বলে, তাহলে কি বলবো? যে অপ্রবেশ্য স্তরের উপরে, যে অপ্রবেশ্য স্তরের উপরে প্রবেশ্য স্তরে যে জল প্রবাহিত হয়, বা যে ভৌম জলভাণ্ডার গড়ে ওঠে, যেটা প্রবাহিত হয় শিলারন্ধ্রের মধ্য দিয়ে, সেই সেই স্তরটিকে বলবো আমরা, বা তাকেই বলবো আমরা অ্যাকুইফার। মনে থাকবে? তাহলে তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে তোমার ভৌমজলের ব্যবহার বা গুরুত্ব। তো ভৌমজলে আমি শুধু সংক্ষেপে একটু বলে দিই, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো একটু সংক্ষেপে বলে দিই যে ভৌমজল আমরা কি হিসেবে ব্যবহার করি বা এর গুরুত্ব কি। দেখো, 1 নম্বর তো আমরা ভৌমজলকে পানীয় জল হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। 2 নম্বর আমরা বলতে পারি যে কৃষিকাজে জলসেচ হিসেবে বা জলসেচের কাজে তোমার ভৌমজল ব্যবহৃত হয়। আর 3 নম্বর শিল্পকর্ম কিন্তু বা শিল্প কার্যেও জল ব্যবহৃত হচ্ছে। তারপর বিদ্যুৎ উৎপাদন, মানে ছোট ছোট তোমার বিদ্যুৎ উৎপাদন কিন্তু, যে ভৌমজলের যে প্রস্রবণগুলো রয়েছে, সেই ভৌমজলের প্রস্রবণ থেকে কিন্তু ছোট ছোট জলবিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু গড়ে উঠতে দেখা যায়, ঠিক আছে। আবার পর্যটন কেন্দ্র, দেখো, মূলত চুনাপাথরযুক্ত অঞ্চলে সেখানে ভৌমজল তার ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের দ্বারা কি করে কিছু কিছু ভাস্কর্য, ভূমিরূপের ভাস্কর্য তৈরি করে, যেগুলোকে কেন্দ্র করে সেখানে কিন্তু তোমার একটা পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠতে দেখা যায়। তো এগুলো গেল তোমার ভৌমজলের গুরুত্ব। তো আজকের ভিডিও এতখানি থাকবে। তো এরপরে আমরা নেক্সটে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিকের উপর আলোচনা করব, ঠিক আছে। তো আজকে গেলাম, টাটা।